হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বায়োলজি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিজম। তো এর আগের ভিডিওতে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন পড়েছিলাম, যেটা 1969 সালে বিজ্ঞানী আর.এস. হুইটেকার দিয়েছিল। ঠিক আছে, 5 কিংডমের কী ছিল? 5টা জগতে ভাগ করেছিল। কি কি? মনেরা, প্রোটেস্টা, ফাঙ্গাস, প্লান্টি আর অ্যানিমেল। এই প্রত্যেকটাকে বলা হয় কিংডম, এক একটা কিংডম। তো তুমি ভালো করে ভাবো, তোমরা ভালো করে ভাবো যে অ্যানিমেলের মধ্যে রয়েছে মানুষ আছে, পাখি আছে, গরু আছে, মাছ আছে, সবই রয়েছে। এদের মধ্যে এই বৃহৎ যে জগৎটা রয়েছে, এদের মধ্যেও নিশ্চয়ই সবার বৈশিষ্ট্য আলাদা আলাদা রয়েছে। তাই এই অ্যানিমেলের যে কিংডমটা রয়েছে, এর যে বৈশিষ্ট্য যাদের বলার মধ্যে মিল রয়েছে, যেমন ধরো মানুষ, গরু, এরা সব কি স্তন্যপায়ী প্রাণী, এদের একটা বৈশিষ্ট্যের মিল রয়েছে সব বাচ্চাদের। পাখিদের কি হয়? এরা ডিম পাড়ে, এদের একটা বৈশিষ্ট্য রয়েছে আলাদা আলাদা। তো এইগুলার ভিত্তিতে কি করা হয়েছে? এগুলাকে আবার আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দিলাম তোমাদের। এটা ডিটেলস আমরা পড়ছি, চলো জেনে নেব। তা এই যে 5টা কিংডম ছিল, এই কিংডমকে আবার ভাগ করা হয়েছে কিসে? ফাইলামে। ফাইলামকে আবার কিসে ভাগ করা হয়েছে? ক্লাসে। ক্লাসকে আবার কিসে ভাগ করা হয়েছে? অর্ডারে। অর্ডারকে আবার কিসে ভাগ করা হয়েছে? ফ্যামিলিতে। ফ্যামিলিকে কিসে ভাগ করা হয়েছে? জেন্স। জেন্সকে আবার কিসে ভাগ করা হয়েছে? স্পেসিস। ঠিক আছে, তাহলে তোমাদের আমি একটা ফর্মুলা বলছি, এটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। KPC অফ GS। কেতে কি হবে? কেতে হবে তোমাদের কিংডম। কিংডম। পিতে কি হবে? ফাইলাম। মানে এই যে অ্যানিমাল কিংডমটা রয়েছে, সেকে আবার বিভিন্ন ফাইলামে ভাগ করা হবে। এবার যে ফাইলামটা রয়েছে, প্রত্যেকটা ধরো অ্যানিমাল কিংডম রয়েছে, তাকে 9টা ফাইলামে ভাগ করব, এবং প্রত্যেকটা ফাইলামকে আবার কি করব? বিভিন্ন ক্লাসে ভাগ করা যাবে। এই প্রত্যেকটা ক্লাসকে আবার কিসে ভাগ করা যাবে? অর্ডারে ভাগ করা যাবে। এই প্রত্যেকটা অর্ডারকে আবার কিসে ভাগ করা যাবে? এবার ফ্যামিলিতে ভাগ করা যাবে। কিসে? ফ্যামিলিতে ভাগ করা যাবে। এটা কিসে ভাগ করা যাবে? জেন্স। এসে কি? স্পেসিস। আরে বাবারে, আচ্ছা হলো, স্পেলিংটা ভুল হলো, স্পেসিসে ভাগ করা যাবে। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন খুবই পরীক্ষায় আসে যে ক্লাসিফিকেশনের যে স্তর কটা রয়েছে, স্তর কতগুলো রয়েছে? 7টা স্তর রয়েছে। 1 2 3 4 5 6 7। 7টা স্তরের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কোনটা? স্পেসিস বা জিন। তাহলে এরকমও আসতে পারে যে 6 নাম্বার লেভেলটা কোনটা রয়েছে, বা এগুলো পরপর সাজাতেও দিতে পারে সিকোয়েন্স অনুসারে। ঠিক আছে, আচ্ছা গেল। তা এই যে রয়েছে এই অ্যানিমাল কিংডমটা আমরা দেখলাম, এই অ্যানিমাল যে কিংডমটা রয়েছে, এই অ্যানিমাল কিংডমটাকে আমরা আবার 9টা ফাইলামে ভাগ করব। কোনো কোনো বইতে 11টা থাকবে, এর মধ্যে টিনোফেরা আর হেমিকর্ডাটা বলে একটা ফাইলাম অ্যাড করতে পারো। ঠিক আছে, তা চলো আমরা এই 9টাই করব। ঠিক আছে, এই 9টাকে যে আলাদা আলাদা ভাগ করা হয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু এদের মধ্যে বৈশিষ্ট্যের ফারাক রয়েছে, না হলে তো এমনি এমনি ভাগ করা হয়নি। কী কী বৈশিষ্ট্যের ফারাক রয়েছে সেটা আমরা দেখি। ঠিক আছে, তা কী কী বৈশিষ্ট্যের ফারাক রয়েছে? দেখো, এগুলা কোষের জীবনের স্তরের আলাদা আলাদা পর্যায়ে রয়েছে। প্রতিসাম্যতা মানে দেখতে দেখতে যেমন মানুষকে যদি লম্বালম্বি বরাবর কেটে দেওয়া যায়, ঠিক আছে, এই যে লম্বালম্বি মাথা থেকে পা বরাবর, ঠিক আছে, ডান দিকেও যেরকম থাকবে বাঁ দিকেও সেরকম থাকবে, এটা হলো প্রতিসাম্য। যেমন মাছিকে যদি কেটে দেওয়া যায় সেরকম হবে, এটাও প্রতিসাম্য। কিন্তু কিছু কিছু জীব রয়েছে যাদের কেটে দিলেও সে একই রকম থাকবে না। পরবর্তীতে আমরা ছবিতে দেখাবো সেটা। ভ্রূণের স্তরের পার্থক্যের জন্য আমরা দেখাবো। সিলম কি, নোটোকর্ড কি, রেসপিরেটরি সিস্টেম কি, ডাইজেস্টিভ সিস্টেম কারোর আছে কারোর নেই। ঠিক আছে, কারোর কমপ্লিট রয়েছে, কারোর ইনকমপ্লিট রয়েছে। ঠিক আছে, এর বেসিসে এগুলো ভাগ করা হয়েছে। তো চলো আমরা এই প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা আলাদা করে দেখি।
লেভেল অফ অর্গানিজম। আমরা জানি যে কোনো জীবনের গঠনগত এবং ক্ষুদ্রতম একক কি? কোষ, তাই তো? অনেকগুলো কোষ মিলে তৈরি হয় কি? জীব। এবার অনেকগুলো কোষ যখন একত্রে মিলিত হয় তো কী তৈরি করে? একই ধরনের কোষ যখন মিলিত হয় তখন গঠিত হয় কলা। কি বলে? কলা, তাই তো? এই কলাকে ইংরেজিতে কী বলে? টিস্যু। ঠিক আছে, অনেকগুলো কলা মিলিত হয়ে কি গঠন করে? কলা মিলিত হয়ে একত্রিত হয়ে কি গঠন করে? অঙ্গ। অঙ্গ গঠন করে। অনেকগুলো অঙ্গ মিলিত হয়ে কি গঠন করে? তন্ত্র। তন্ত্র গঠন করে। ঠিক আছে, আচ্ছা যেমন দেখো, তোমাদের আমি বলছি, আমাদের একই ধরনের কতগুলো কোষ মিলিত হয়ে কি গঠন করেছে? একটা কলা। যেমন আমরা আগেই পড়েছি না, আমাদের নার্ভ টিস্যু পড়েছি, তারপরে পেশি কোষ পড়েছি, পেশিকলা পড়েছি, পড়েছিলাম এইগুলো, ঐচ্ছিক পেশি, অনিচ্ছিক পেশি। ঠিক আছে, এইগুলো সব হলো তোমার কি? টিস্যু বা কলা। এবার অনেকগুলো কলা মিলিত হয়ে কি করছে? আমাদের অর্গান তৈরি করছে। যেমন আমাদের ফুসফুস একটা অর্গান, এর মধ্যে অনেকগুলো কলা রয়েছে বা টিস্যু রয়েছে, সেই একই ধরনের টিস্যুগুলো মিলিত হয়ে একত্রে কি গঠন করেছে? অর্গান। যেমন ফুসফুস একটা অর্গান। ঠিক আছে, তারপরে হলো পাকস্থলী একটা অর্গান, লিভার একটা অর্গান, ক্ষুদ্রান্ত একটা অর্গান। ঠিক আছে, এবার অনেকগুলো অর্গান মিলিত হয়ে একটা তন্ত্র বা সিস্টেম গঠন করছে। যেমন আমাদের কি মুখগহ্বর, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, মলাশয়, এগুলো সব মিলিত হয়ে কি গঠন করেছে? আমাদের পরিপাকতন্ত্র গঠন করছে। তাহলে কি দেখো, আলাদা আলাদা অঙ্গ কি? পাকস্থলী একটা অঙ্গ, ক্ষুদ্রান্ত একটা অঙ্গ, খাদ্যনালী একটা অঙ্গ, মুখগহ্বর একটা অঙ্গ। প্রত্যেকটা অঙ্গ আলাদা 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 অঙ্গ, এবং প্রত্যেকটা অঙ্গ একত্রে মিলিত হয়ে কি একটা সিস্টেম বা তন্ত্র গঠন করছে। ঠিক আছে, তা কোন লেভেলের এই জীবগুলো? এক একটা জীব এক একটা লেভেলে রয়েছে। কোনো জীব কোষীয় স্তরে রয়েছে, মানে এর দেহে শুধুমাত্র কোষ রয়েছে। ঠিক আছে, যেমন এই পরিফেরার কি রয়েছে? কোষীয় স্তরে রয়েছে। আমি শুধু সি লিখলাম। ঠিক আছে, সেল। ঠিক আছে, কি রয়েছে? কোষীয় স্তরে রয়েছে, মানে এর দেহে অনেকগুলো কোষ রয়েছে। অনেকগুলা কোষ রয়েছে। কোষগুলো একত্রিত হয়ে কলা গঠন করে এর দেহে। তাহলে সব থেকে উন্নত জীব এরা পরিফেরা কি? কোষীয় স্তরে রয়েছে। এরপরে কি রয়েছে? সিলান্ডেটা। সিলান্ডেটা কি? সিলান্ডেটা কলার পর্যায়ে রয়েছে, মানে কোষগুলো একত্রিত হয়ে কলা গঠন করেছে, কিন্তু কোনো অর্গান বা তন্ত্র নেই। এই কলাকে আমরা কি এখানে টি বলি, কারণ টিস্যু। ঠিক আছে, চলো, প্লাটি হেলমিনথিস, এদের কি হয়েছে? অনেকগুলো কলা মিলিত হয়ে একটা অর্গান তৈরি করেছে, কিন্তু কোনো সিস্টেম নেই। ঠিক আছে, তাই আমরা এটা কি ও লিখতে পারি। ঠিক আছে, অর্গান রয়েছে। বাকি যেগুলো রয়েছে না, সেগুলো সবই সিস্টেম রয়েছে। সিস্টেম 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 সবগুলো কি রয়েছে? সিস্টেম রয়েছে। বোঝা গেল? বাকি যেগুলো রয়েছে সিস্টেম রয়েছে। এবার হলো প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা, ধরো কোনো একটা জীব রয়েছে, ঠিক আছে, তাকে যদি আমরা ঠিক যেমন মানুষেরই ধরো, মানুষকে যদি মাথা থেকে পা পর্যন্ত দেখো এবং নাকের উপরে দিয়ে যদি আমরা একটা কেটে দিই, দুই দিকে যে দুটো টুকরো হবে, দেখতে একই রকম হবে না? তাহলে এটা কি? প্রতিসাম্য। এগুলোকে প্রতিসাম্য। আর কিছু কিছু জীব হয় এরকম রয়েছে, একটা ছবির মাধ্যমে এখানে দেখাচ্ছে। এখানে তুমি কোন বরাবর কাটবে? কোন বরাবর কাটবে? কাটলে কি দুই দিকে সমান্তরাল আসবে? কোনো মতেই আসবে না। সেই জন্য এগুলোকে বলা হয় অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য জীব কোনটা রয়েছে? শুধুমাত্র আমার যেটা রয়েছে পরিফেরা আমার কি? অপ্রতিসাম্য রয়েছে। ঠিক আছে, বাকি বাকি যেগুলো রয়েছে বেশিরভাগই প্রতিসাম্য। যেমন মানুষ রয়েছে, তুমি মাছিকে যদি প্রজাপতিকে, এই যে প্রজাপতিকে যদি আমরা দুই দিক দিয়ে কেটে দিই, দুই দিকে কি একই রকম পাবো না? সেই জন্য এটা কি? প্রতিসাম্য। এটা কি? প্রতিসাম্য। আর একটা তোমরা তারা মাছ দেখেছো নিশ্চয়। কি মাছ? তারা মাছ। তারা মাছ দেখেছো? অনেকটা কি হয়? স্টারের মতো দেখতে হয়।
এটা যদি এই বরাবর কাটি, দুই দিকে সমান হবে, এই বরাবর কাটলে সমান হবে, এই বরাবর কাটলে সমান হবে, এই বরাবর কাটলে দুই দিকে সমান হবে। দেখো অনেকগুলো অক্ষরেখা চারিদিকে এটা সমান হচ্ছে না, তাই এরা হয় রেডিয়াল প্রতিসাম্য, যাকে বাংলায় কি বলা হয়, বৃত্তীয় প্রতিসাম্য। কি বলা হয়, বৃত্তীয় প্রতিসাম্য বলা হয়, বৃত্তীয় প্রতিসাম্য বলা হয়। তাহলে আমরা প্রতিসাম্য কয় ধরনের দেখতে পেলাম, প্রতিসাম্য আমরা তিন ধরনের প্রতিসাম্য দেখতে পেলাম, তিন ধরনের প্রতিসাম্য দেখতে পেলাম। কি, একটা প্রকারে রয়েছে যাদের কোনো প্রকারেই কি হয়, মিল নেই দুই সাইডে, যদি আমরা বিভিন্ন অক্ষরেখা বরাবরও কাটি তাদের কোনো মিল পাবো না, তাদের কোনো মিল পাবো না, তাদেরকে কি বলবো, অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য কোনটা রয়েছে, আমাদের প্রথমটাই রয়েছে অপ্রতিসাম্য, ঠিক আছে, দিয়ে দিলাম। দ্বিতীয়টা কি রয়েছে, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাসাইমেট্রিক্যাল, দিয়ে দিই, তাহলে ভালো হবে। কি বললাম, অ্যাসাইমেট্রিক্যাল, কোনো সিমেট্রি নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে সিলান্ডিটা। সিলান্ডিটা উদাহরণ কি রয়েছে, হাইড্রা, এরকম রয়েছে হাইড্রা, ঠিক আছে। এই হাইড্রারও কি হয়, হাইড্রারও তোমার হলো রেডিয়াল প্রতিসাম্য দেখা যায়, রেডিয়াল বললাম, আর তারামাস, তাহলে এখানে আমরা আর লিখতে পারি। রেডিয়াল প্রতিসাম্য আর কোথায় দেখা যায়, একাইনোডার্মাটা যে তারামাস রয়েছে এই প্রজাতির। তাহলে আমরা কি বললাম, পরিফেরার দেখা যায় অপ্রতিসাম্য, কোনো দিকে সমান নেই। সিলান্ডিটার কি, সিলান্ডিটার কি, সিলিন্ডারটা রেডিয়াল বা বৃত্তীয় প্রতিসাম্য দেখায়। এটা একটা এনটিপিসিতে কোশ্চেন এসেছিল যে কার বৃত্তীয় প্রতিসাম্য দেখা যায়, অপশনে তারামাস ছিল, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলা কি, বাকিগুলার সব তোমার হচ্ছে সিমেট্রিক্যাল মানে প্রতিসাম্য। বাকিগুলো তাহলে আমরা কি বসাতে পারি, এস বসে দিতে পারি, সিমেট্রিক্যাল, 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 এটারও সিমেট্রিক্যাল হলো। এবার ভ্রূণের স্তর, ভ্রূণের স্তরটা ভালো করে বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট। ভ্রূণের স্তরটা কি পরেও আমরা দেখব। ভ্রূণের স্তর যখন পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গর মিলনের ফলে জার্মিনেশন হয়, তখন কি হয়, তখন একটা মাতৃগর্ভে কি হয়, একটা ভ্রূণ তৈরি হয়, তাই তো। এই ভ্রূণের কোনো কোনো জীবের ক্ষেত্রে দুটো স্তর থাকে, আমরা ধরে নিই এরকম ভ্রূণ, এর ভিতরে এটা ভ্রূণ ধরে নিচ্ছি, ঠিক আছে। ভ্রূণের কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ভ্রূণের কি হয়, দুটো স্তর থাকে, আর কারোর কারোর তিনটে স্তর থাকে। যাদের দুটো স্তর থাকে তাদেরকে আমরা কি বলবো, ডিপ্লোব্লাস্টিক, আর যাদের তিনটে স্তর থাকে তাদের কি বলবো, ট্রিপ্লোব্লাস্টিক, তাদের কি বলবো, ট্রিপ্লোব্লাস্টিক। বোঝা গেল, বোঝা গেল। তাহলে ডিপ্লোব্লাস্টিক কোনটা রয়েছে, এদের ডিপ্লোব্লাস্টিক, এদের ডিপ্লোব্লাস্টিক প্রথম দুটো, বাকি সব কি ডিপ্লোব্লাস্টিক। যাদের তিনটে পর্দা থাকে তাদের কি বলে, ডিপ্লোব্লাস্টিক। তোমরা একটা বাড়িতে এরকম টেবিল বানাবা, দেখবা, তাহলে পরে কোনো কিছুতে আর অসুবিধা হবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে সিলোম। সিলোমটা কি, এই ভ্রূণের স্তরের সাথে সম্পর্কিত, ভ্রূণের স্তরের সাথে সম্পর্কিত। দেখো কি, তিন ধরনের সিলোম দেখা যায়। এটা ধরো আমরা তিনটে পর্দা বিশিষ্ট নিয়েছি, ঠিক আছে। এই যে এই দুটো পর্দা রয়েছে না, এই মাঝখানের পর্দাটার মাঝখানে কি হয়, ছোট ছোট গহ্বর দেখা যায়, ঠিক আছে, গহ্বর দেখা যায় বা ফাঁকা স্থান, ঠিক আছে। একেই বলে হলো সিলোম, ঠিক আছে, একেই বলে সিলোম। কিছু কিছু প্রাণীদের কি হয়, কোনো সিলোম থাকে না, ঠিক আছে, কোনো সিলোম থাকে না, তাদেরকে কি বলে, অ্যাসিলোমেট। আর যাদের থাকে তাদেরকে কি বলে, সিলোমেট। আর কিছু রয়েছে একটা, এই যেমন তোমার
এই প্লাটিহেলমিনথিস, এদের কি রয়েছে, প্রপার কোনো সিলোম থাকে না, মানে পুরোপুরি সিলোম থাকে না, আবার কিছু কিছু গহ্বর থাকেও, তাই এদেরকে বলা হয় ছদ্ম সিলোম, মানে সম্পূর্ণরূপে সিলোম থাকে না। তাহলে আমাদের কি হলো, সিলোম কি থাকে, এটাই কি থাকে, থাকে না, এটাই থাকে না, এটাই কি থাকে, আংশিক থাকে, আংশিক থাকে, আর এগুলাই কি থাকে, থাকে, সব সিলোম থাকে। নোটোকর্ড, নোটোকর্ড কি, নোটোকর্ড কি, নোটোকর্ড কিছুই না, যে সমস্ত জীবের মেরুদণ্ডের হাড় থাকে তাকে বলে নোটোকর্ড। ঠিক আছে, নোটোকর্ড কারোর থাকে না, কারোর থাকে না নোটোকর্ড। তাহলে কি বললাম, যে সমস্ত জীবের বা প্রাণীর মেরুদণ্ডের হাড় থাকে তাদের বলে নোটোকর্ড। নোটোকর্ডের হাড় থাকে কার, শুধুমাত্র, শুধুমাত্র কর্ডাটার থাকে, শুধুমাত্র কি থাকে, কর্ডাটার থাকে, কর্ডাটার থাকে, সরি, শুধুমাত্র কর্ডাটার থাকে, বাকি এর কারোর থাকে না, কারোর থাকে না। ঠিক আছে, এবার হলো আমরা কি পড়বো, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম কি থাকে, রেসপিরেটরি সিস্টেম পড়বো, আর আমরা আর একটা জিনিস পড়বো, কি বলতো, ডাইজেস্টিভ সিস্টেম পড়বো। ডাইজেস্টিভ সিস্টেম ইনকমপ্লিট থাকে, প্রথমটার কি বলে, ইনকমপ্লিট, তারপরেরটারও ইনকমপ্লিট, তারপরে সব কমপ্লিট, 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 কমপ্লিট। ডাইজেস্টিভ সিস্টেম কার থাকে না, এর থাকে না, প্রথমটার থাকে না, তারপরটার থাকে না, তারপরটার থাকে না, তারপরটার থাকে না, তারপরের থাকে। বোঝা গেল সংক্ষেপে, সংক্ষেপে। এবার যদি তোমাকে বলে যে কোনো বৈশিষ্ট্য বলে পরিফেরা সম্পর্কে, পরিফেরার কি, এরা কোষীয় স্তরে রয়েছে, এরা অপ্রতিসাম্য, এদের ভ্রূণের স্তর ডিপ্লোব্লাস্টিক, এরা অ্যাসলোমেট, এদের নোটোকর্ড থাকে না, এদের রেসপিরেটরি সিস্টেম থাকে না, রেসপিরেটরি সিস্টেম ইনকমপ্লিট থাকে, ডাইজেস্টিভ সিস্টেম থাকে না। যদি সিলিন্ডারের ক্যারেক্টারিস্টিক তোমাকে বলতে বলে, সিলিন্ডারের কী থাকে, এরা কলা স্তরের জীব, এদের বৃত্তীয় প্রতিসাম্যতা দেখা যায়, এরা ভ্রূণের স্তর ডিপ্লোব্লাস্টিক, এরা হলো অ্যাসিলোমেট। ঠিক আছে, তারপরে কি, নোটোকর্ড থাকে না, এদের রেসপিরেটরি সিস্টেম ইনকমপ্লিট, ডাইজেস্টিভ সিস্টেম থাকে না। তারপরে এরকমভাবে অনুরূপভাবে যদি তোমার প্লাটিহেলমিনথিসের ক্যারেক্টারিস্টিক বলতে বলে, তুমি বলতে পারবে এরা হলো অর্গান স্তরের জীব, এরা কি সিমেট্রিক্যাল, মানে দুই দিকে প্রতিসাম্য, সিমেট্রিক্যাল। ঠিক আছে, এদের কি থাকে, ভ্রূণের স্তর ডিপ্লোব্লাস্টিক, তিনটে পর্দা থাকে, এটা কি সিউডোসিলোম দেখা যায়, এটা পরীক্ষায় আসতে পারে, কাদের সিউডোসিলোমেট দেখা যায়, কোন ফাইলামের, প্লাটিহেলমিনথিসের। নোটোকর্ড থাকে না, রেসপিরেটরি সিস্টেম থাকে না, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম কমপ্লিট থাকে, আর ডাইজেস্টিভ সিস্টেম থাকে না। এইভাবে প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়তে পারবে আশা করি। চলো এরপরে আমরা এটাই দেখো ডিটেলসে কী পড়ি, ডিটেলসে একটা পিডিএফ পড়ব, পিডিএফ স্লাইডের মাধ্যমে আমরা দেখো জেনে নেব। এই যে জন্তু জগৎ দেখছো, এই জন্তু জগতের কিছু বৈশিষ্ট্য তো রয়েছে, তার জন্য একে আমরা জীব বলছি, এদের তো উদ্ভিদ বলছি না, তাই না? কী কী বৈশিষ্ট্যের জন্য আমরা এদের জন্তু বলছি, চলো আমরা দেখে নিই। এদের কী হয়েছে, ইউক্যারিওটিক কোষ রয়েছে, মানে ইউক্যারিওটিক কোষ কাদের বলে, যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে আমরা ইউক্যারিওটিক কোষ বলি, তাই তো? এদের কোষ প্রাচীর নেই, এদের কোনো কোষ প্রাচীর নেই। কোষ প্রাচীর থাকলে তো উদ্ভিদ হয়ে যায়, কোষ প্রাচীর কাদের থাকে, উদ্ভিদ থাকে, ফাঙ্গাসেরও কিছু কিছু থাকে, কিছু নিম্ন শ্রেণীর থাকে। আচ্ছা, এদের অবশ্যই বহুকোষী, মাল্টিসেলুলার,
এদের কেউ দেখলে এক কোষী কেউ নেই। এরা কি সালোক সংশ্লেষ করতে পারে না, অর্থাৎ পরভোজী পুষ্টি সম্পন্ন করে। এইগুলা যদি এই শর্তগুলো ফুলফিল করে তবে আমরা অ্যানিম্যাল তাকে বলবো। এবার যে অ্যানিম্যালগুলো আমরা পেলাম, ঠিক আছে, এই অ্যানিম্যালগুলার যে অ্যানিম্যাল এটা কিংডমটা আমরা পেলাম, এই অ্যানিম্যাল কিংডমকে আমরা কি করব, 9টা ফাইলামে আমরা ভাগ করব। চলো দেখি। সেই তখন আমি দেখেছিলাম কি দেখেছিলাম, KPC অফ GS। আচ্ছা, বাংলাটা আমার মনে ছিল না। আচ্ছা, কেতে কি কিংডম, পিতে ফাইলাম, সিতে ক্লাস, ওতে অর্ডার, এফে ফ্যামিলি, জিতে জিন্স, স্পেসিস। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট এবং মৌলিক একক কি? দেখো এখানে একটা ট্রিক দেওয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, চলো এর পরের স্লাইডে দেখি। এইটা কিন্তু তোমার সাজানো আসতে পারে, ঠিক আছে। যেটা আমরা দেখলাম কি হয়, কোষীয় স্তর কি রয়েছে, অনেকগুলো সেল নিয়ে কি তৈরি হয়েছে, টিস্যু। একই ধরনের সেল নিয়ে টিস্যু, অনেকগুলো একই ধরনের টিস্যু নিয়ে অর্গান, এবং অনেকগুলো অর্গান নিয়ে কি হয়েছে, তন্ত্র বা সিস্টেম। এই যে বলা আছে সিমেট্রি, সিমেট্রি কি, কিছু কিছু এই যে তুমি দেখো এই জিপটাকে দেখো তো, যদি এই বরাবর কাটো, এই বরাবর কাটো, এই বরাবর কাটো, এই দুই দিকে কি সমান হবে? কোনো মতেই সমান হবে না, তাই এটা কি অপ্রতিসম। আর এই যে তারা মাছটাকে দেখো ভালো করে, এর দুই দিকে একদম বিভিন্ন অক্ষরেখা বরাবর, বিভিন্ন অক্ষরেখা বরাবর এ কি হয়, প্রতিসম হয়। সেই জন্য একে অরীয় প্রতিসম বা বৃত্তীয় প্রতিসম বলে, ঠিক আছে। আর দ্বিপ্রতিসম যেমন মানুষ, দ্বিপার্শ্বীয় প্রতিসম কি, মানুষ, প্রজাপতি, মাছি। বেশি বড় হয়ে যাবে পরে। যেগুলো আমি বলেছি, জার্ম লেয়ার বা ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর কি, আমি বলেছিলাম যাদের দুটি স্তর থাকে তাদেরকে কি বলে, ডিপ্লোব্লাস্টিক, আর যাদের তিনটে স্তর থাকে তাদেরকে কি বলে, ট্রিপ্লোব্লাস্টিক। যাদের দুটি স্তর থাকে তাদের বাইরেরটাকে কি বলে, একটোডার্ম, আর ভিতরটাকে বলে এন্ডোডার্ম। আর যাদের হলো তিনটে স্তর থাকে তাদের বাইরেরটাকে বলে কি, একটোডার্ম, মাঝেরটাকে বলে মেসোডার্ম, আর একদম ভিতরেরটাকে বলে এন্ডোডার্ম, ঠিক আছে। সিলম কি, যখন এই যে ভ্রূণের স্তর থাকে না, এই যে এইগুলো দেখছো না, এই যে ভ্রূণের স্তর, এই স্তরের মাঝখানে যদি কোনো গর্ত না থাকে, এই যে গর্ত না থাকে, ঠিক আছে, কোনো ফাঁকা স্থান না থাকে, তাহলে তাদেরকে কি বলে, অ্যাসলোমেট। আর সিলোমেট কাদের বলে, এই যে যখন এই দুটি স্তরের মধ্যে ভ্রূণের যে স্তর রয়েছে না, এই ভ্রূণ স্তরের মধ্যে যদি গর্ত বা গহ্বর থাকে, এই গহ্বর থাকে, তাদের কি বলে, সিলোমেট বলে। এই সিলোমেটের মধ্যেই তোমার কি হয়, যে আমাদের যে অর্গান, যখন একটা ভ্রূণস্তর মায়ের পেটের মধ্যে থাকে তখন যে বিভিন্ন অর্গানগুলো তৈরি হয় আস্তে আস্তে, ঠিক আছে, লিভার, হৃৎপিণ্ড, ঠিক আছে, এইসব অর্গানগুলো এইসব ফাঁকা স্থানেই বৃদ্ধি পায়, ঠিক আছে। আর কিছু কিছুর ক্ষেত্রে কি হয়, সিউডোসিলোমেট বা মিথ্যা গহ্বর দেখা যায়, তাদেরকে কি বলা হয়, ছদ্মসিলোমেট, ঠিক আছে। এবার আমরা তো জানলাম, এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে বৈশিষ্ট্য আমরা একটু আরও কিছু বৈশিষ্ট্য জেনে নিই। দেখো যেগুলো পড়েছি আমি তখন, প্রথমেই যে টেবিলটা দেখেছিলাম, যে পরিফেরার, পরিফেরার কি, কোষীয় স্তরের জীব, এদের কি অ্যাসাইমেট্রিক্যাল, এদের কি ডিপ্লোব্লাস্টিক, আর কি অ্যাসলোমেট দেখা যায়। আরও কিছু আমি বৈশিষ্ট্য বলেছিলাম, এদের কি নোটোকর্ড থাকে না, এদের রেসপিরেটরি সিস্টেম ইনকমপ্লিট, ডাইজেস্টিভ সিস্টেম অ্যাবসেন্ট থাকে। এই যে পরিফেরা শব্দটি পোরস থেকে এসেছে, পোর্স। পোর্স শব্দের অর্থ কি, ছিদ্র। এরা কোনো মুভমেন্ট করতে পারে না, সমুদ্রের তলদেশে এক জায়গায় থাকে, নন মোশাই, ঠিক আছে। এদের উদাহরণ কি, সাইকঞ্জ আর স্পঞ্জ, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরিফেরার উদাহরণ, এক্সাম্পল। এরপর আমরা পড়বো স্ল্যান্ডিটা, যাকে নিডারিয়াও বলা হয়। কি বলা হয়, নিডারিয়া। এদেরকে কি বলা হয়, নিডারিয়া। এটা দেখতে পাচ্ছ, এদের দেখতে পাচ্ছ, এদের কি বৃত্তীয় প্রতিসম্মত দেখা যায়। এদের কি অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন করেছে এদেরকে, তাই এদের কি টিস্যু স্তরের জীব বা কলা স্তরের জীব। এদের কি রেডিয়াল প্রতিসাম্য দেখা যায়। এদের কি ভ্রূণ স্তর, ওই টেবিল থেকে মনে করো, ডিপ্লোব্লাস্টিক। এদের কি অ্যাসিলোমেট, সিলোমেট দেখা যায় কি না, অ্যাসিলোমেট। এদের আরও কি, এইটা খুব আসে,
এই যে এটা দেখছো তো, এই যে হাইড্রা, এখান থেকে একটু বার্ড বৃদ্ধি হয়, বৃদ্ধি হতে হতে তো এটা কেটে পড়ে যায়, এটা নতুন জীব তৈরি হয়। ঠিক আছে, এদের সব থেকে বড় উদাহরণ, এরা ফোন পুকুরে বংশ বিস্তার করে, এটা কিন্তু আসতে পারে বার্ডিং। ঠিক আছে তো, বা মুকুলোদ্গম বলে। ঠিক আছে, যেমন হাইড্রা, জেলিফিশ, প্রবাল, এগুলো এর উদাহরণ। প্লাটিহেলমিনথেস, এটা কোন স্তরের জীব? ওই টেবিলটা মনে করো, প্রথম দুটো কি ছিল? প্রথমটা ছিল কোষীয় স্তর, তারপরটা ছিল কলা স্তর, তারপরটা কি কলাগুলা মিলিত হয়ে অর্গান তৈরি করেছিল। কিন্তু এদের কি প্রতিসাম্য দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। এদের কটা পর্দা থাকে? টিপ্লোব্লাস্টিক। এদের কি দেখা যায়? অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। ও, আমি টেবিলটা একটুখানি ভুল বলেছিলাম, সরি। টেবিলটা তোমরা একটু রেকটিফাই করে নিও। ওটা হলো প্রথম দুটো মনে হয় আমি বলেছিলাম সিলোমেট, প্রথম তিনটে সিলোমেট হবে, তারপরে 4 নাম্বারটা নিমাটোডটা হবে সিউডোসিলোমেট, বাকিগুলো হবে, বাকি যেগুলো আছে সেগুলো হবে তোমার কি, সেগুলো হবে তোমার হলো কি অর্গান স্তরের, অর্গান না সরি, সিস্টেম স্তরের। ঠিক আছে, এই প্লাটিহেলমিনথেস তাহলে কি হলো? অর্গান স্তরের। আর হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এদের 3টি পর্দা দেখা যায় ভ্রূণের, তাই এদের কি বলে? টিপ্লোব্লাস্টিক বলে। কিন্তু এরা অ্যাসিলোমেট, মানে কোনো যে 3টে স্তরের মধ্যে কোনো গহ্বর দেখা যায় না। এদের আরও কিছু এক্সট্রা বৈশিষ্ট্য পড়ে নেওয়া যাক। ঠিক আছে, শরীর চ্যাপ্টা হয়, এটার একটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট, টেপ ওয়ার্ম আর প্ল্যানেরিয়া। এটা তো দুটোই খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এর উদাহরণ। নেমাটোড, নেমাটোডটা কি? এরা তন্তু স্তরের, এরা তন্তু স্তরের, এদেরও কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। এরা টিপ্লোব্লাস্টিক। এরা কি সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট একমাত্র, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, কাদের সিউডোসিলোমেট দেখা যায়। ঠিক আছে, নেমাটোড, আগে এটাকে আমি ভুল বলেছিলাম, আমি এটাকে বলে দিয়েছিলাম, তোমরা এটা একটু রেকটিফাই করে নিও। এটা যেমন হলো প্লাটিহেলমিনথেস প্লেটের মতো হয়, নেমাটোডটা কি হয়? শরীরটা গোল হয়, এদের শরীর গোল হয়। এদের উদাহরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইউচেরিয়া, গোল কৃমি, অ্যাসকারিস আর কি, এটা ভালো করে দেখবা। অ্যানিলিডা, অ্যানিলিডা কি হয়? এই কলা, এগুলো হলো কি কলাগুলা মিলিত হয়ে এদেরকে একটা সিস্টেম গঠন করেছে, এটা কি হয়? মানে তন্ত্র স্তরের বা সিস্টেম স্তরের। এদেরও কি বাইল্যাটারাল, এখানে দেখো, এই দেখো ছবিতে বোঝা যাচ্ছে দ্বিপার্শ্বীয়। ঠিক আছে, এদের কি দেখা যায়? সিলোমেট দেখা যায়, এটা কিন্তু সিলোমেট দেখা যায়, মানে এই যে যে কোষের যে স্তরগুলো ছিল, সরি ভ্রূণের যে স্তরগুলো ছিল, তার মাঝখানে কি হয়? একদম প্রকৃত গহ্বর দেখা যায়, যার মধ্যে কি বলে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গগুলো আস্তে আস্তে বড় হয়। যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখনকার কথা বলা হচ্ছে কিন্তু এটা, তাই এদের কি বলা হয়? সিলোমেট। এদের শরীর দেখবা, কেঁচোকে দেখবা, শরীর খণ্ড খণ্ড আংটির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ নিয়ে গঠিত। ঠিক আছে, সেগমেন্ট দিয়ে গঠিত। সেই জন্য এদেরকে কি বলা হয়? কি বলা হয় এর জন্য? কি বলবা তোমরা কমেন্ট বক্সে? ঠিক আছে, এদের শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্ট দিয়ে তৈরি হয়, এই সেগমেন্টের জন্য কি বলা হয় এদেরকে? বাংলায় আমরা ছোটবেলায় পড়েছি। আর কেঁচো কি? কেঁচোকে দেখেছো তোমরা? কেঁচো রকম খণ্ড আংটির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে তৈরি হয়, সেগমেন্ট নিয়ে। ঠিক আছে, আর একটা রয়েছে জোক, লিচ। ঠিক আছে, কেঁচোকে কৃষকের বন্ধু কেন বলে জানো তো? কেঁচো যে রেচন পদার্থ ত্যাগ করে তার থেকে অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া সার তোমরা হয়তো যাদের বাড়িতে চাষবাস আছে তারা দেখবে, অ্যামোনিয়া কি হয়? এক ধরনের সার হয় যেটা জমিতে ব্যবহার করা হয়। আর যোগ দিয়ে লিচ থেরাপি, আগেকার দিনে কোথাও ঘাটা হলে সেখানে একটা রক্ত যোগ দিয়ে চুষিয়ে দেওয়া হতো, এটা লিচ থেরাপি বলতো এটা, এই প্রক্রিয়াটাকে। নাহলে বলে ওটা ঘাটা নাকি শুকিয়ে যেত। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এটা কি? অর্থোপোডা। প্রাণী জগতে যে 9টা ফাইলাম পড়েছে তার মধ্যে সব থেকে বড় কোনটা? বড় ফাইলাম অর্থোপোডা, মনে থাকে যেন। এদেরও কি রয়েছে? সেই টেবিলটা মনে করো, তন্ত্র স্তরের। এদের কি? দ্বিপার্শ্বীয়। এদের কি? টিপ্লোব্লাস্টিক। এদের কি? সিলোমেট। এদের ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম কি দেখা যায়। ঠিক আছে, এদের আবার 6টা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে 6টা আমরা পড়ছি না, আমরা 3টে আমরা ভাগ পড়ছি। ঠিক আছে, কীট শ্রেণী, মাকড়সা শ্রেণী আর ক্রিস্টেসিয়া শ্রেণী। ঠিক আছে, যাদের 6টা পা থাকে, যেমন তেলাপোকা, প্রজাপতি, পিঁপড়ে, ঠিক আছে, সিলভার ফিশ। আর যাদের
4 জোড়া বা 8টা পা থাকে, ঠিক আছে, তাদেরকে কি বলে? মাকড়সা জাতীয়র মধ্যে জীব, ঠিক আছে। এদের কি বলে? স্করপিয়ন, স্পাইডার, এগুলো দেখবা। আর এই যে ক্রাস্টেসিয়াটা খুব ইম্পর্টেন্ট এদের উদাহরণ, কাঁকড়া। মোলাস্কা বা কম্বোজ, এটা ইম্পর্টেন্ট। আমরা কি পড়লাম এর আগের স্লাইডে? আমরা পড়লাম যে সব থেকে বড় প্রাণী জগতের মধ্যে সব থেকে বড় যে ফাইলাম রয়েছে সেটা হলো অর্থোপোডা। এবার যদি সেকেন্ড লার্জেস্ট হয় সেটা কি? মোলাস্কা। তাহলে এদের আমরা কিছু জেনারেল বৈশিষ্ট্য তো আমরা জানি, ওই টেবিল থেকে আমরা পাবো। কি? এটা তন্ত্র স্তরের, এদের দ্বিপার্শ্বীয়, ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমেট, নোটোকর্ড থাকে না, ডাইজেস্টিভ সিস্টেম থাকে, রেসপিরেটরি সিস্টেম থাকে, ঠিক আছে। কিন্তু তোমরা দেখেছো এই যে মাকড়সা, তারপরে জেলিফিশ, এগুলো তো দেখেছো? জেলিফিশ বলছে, সরি, জেলিফিশ না, কি বলে? অক্টোপাস, অক্টোপাস, হ্যাঁ। দেখেছো এইগুলার? তোমরা শামুক তো দেখেছো, শামুকের শরীরে দেখবে একটা, বা ঝিনুক দেখেছো, ওপরে একটা আস্তরণ থাকে শক্ত, ওটা কি? ক্যালসিয়াম কার্বনেটের খোলস থাকে। এর ভিতরে থাকে নরম একদম মাংসল পদার্থ, ঠিক আছে। ওই বাইরে সুরক্ষার জন্য একটা ক্যালসিয়াম কার্বনেটের খোলস থাকে। এদের উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট, স্নেল, অক্টোপাস, ঠিক আছে, পিলা। অক্টোপাসকে ডেভিল ফিশ বলা হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। একাইনোডার্মেটা, একাইনোডার্মেটা কি? একাইনোডার্মেটার কিছু বৈশিষ্ট্য আমরা ওই টেবিল থেকে পড়ে নিই। কী বৈশিষ্ট্য? এরা তন্ত্র স্তরের, এরা টিপ্লোব্লাস্টিক, এরা সিলোমেট, এদের কি? বৃত্তীয় প্রতিসম্মত দেখা যায়, এইটা কিন্তু মনে রাখবে। আর এদের আর একটা বৈশিষ্ট্য, এদের ত্বকে কিন্তু তোমার হলো কাঁটা থাকে, কণ্টকার্ণ হয়, কাঁটা থাকে। এরা শুধুমাত্র সমুদ্রে বসবাস করে। এরা স্টারফিশ, সি অর্চিন, সামুদ্রিক শসা, সি কুকুম্বার আর কি, এগুলার গুরুত্বপূর্ণ ধরন। চলো তাড়াতাড়ি করি, নাহলে এখন অনেক বাকি রয়েছে। আমরা এখানে কি 8টা ফাইলাম শেষ করলাম। এবার আসছে 9 নাম্বার। 9 নাম্বারে কি রয়েছে আমাদের? মেরুদণ্ড প্রাণী। এদের বৈশিষ্ট্য কি রয়েছে? এদের বৈশিষ্ট্যকে আমরা পড়ে নিই। কি রয়েছে? এরা তন্ত্র স্তরের, এরা কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম্য, এদের কি? সিলোমেট থাকে। তারপরে কি বৈশিষ্ট্য? রেসপিরেটরি সিস্টেম থাকে, ডাইজেস্টিভ সিস্টেম থাকে, আর নোটোকর্ডও থাকে। তাহলে এতগুলো বৈশিষ্ট্য আমরা হয়ে গেল। এবার দেখো, মানুষ, মাছ, ব্যাঙ, সাপ, সবারই নোটোকর্ড রয়েছে, নোটোকর্ড রয়েছে। কিন্তু এদের মধ্যেও তো কিছু কিছু বৈশিষ্ট্যের ফারাক রয়েছে। কে কোথায় থাকে, কার রক্ত কীরকম, তার তার বেসিসে ভিত্তি করে এগুলাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। কিসে? মৎস্যবর্গ, উভচরবর্গ, সরীসৃপবর্গ, পক্ষীবর্গ আর স্তন্যপায়ী বর্গ। মানে আমরা মনে করো সেই কিংডমকে কিসে ভাগ করেছিলাম? ফাইলাম। এবার আমরা এই ফাইলামটাকে, কোয়াড্রাটা ফাইলামটাকে আবার কিসে ভাগ করছি? ফাইলামের কিসে ছিল? ফাইলামের পরে কে, বি, সি মনে করো। কেতে কিংডম, পিতে ফাইলাম, সিতে কি? ক্লাস। এই যে এই নোটোকর্ড যে ফাইলামটা রয়েছে, একে 5টা ক্লাসে ভাগ করলাম। 5টা ক্লাস কি কি? এই মৎস্যবর্গ, উভচরবর্গ, সরীসৃপবর্গ, পক্ষীবর্গ আর স্তন্যপায়ী বর্গ। বোঝা গিয়েছে? তাহলে এর কি কি বৈশিষ্ট্য রয়েছে? মৎস্যবর্গের হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ থাকে, শীতল রক্তের প্রাণী, এবং এদের ফুলকার সাহায্যে শ্বাস নেয়, এটা মনে থাকবে। মৎস্যের বৈশিষ্ট্য, এটা শীতল রক্তের প্রাণী, ঠিক আছে। অ্যাম্ফিবিয়ান, এরাও কি শীতল রক্তের প্রাণী, এরা জলে এবং স্থলে বসবাস করে। এদের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ? 3টি প্রকোষ্ঠ, ঠিক আছে। এই যে আর পরে রয়েছে রেপটাইল বা সরীসৃপ, ঠিক আছে। এদের হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে। এরা জেনারেলি শীতল রক্তের প্রাণী হয়, ঠিক আছে, শীতল রক্তের প্রাণী হয়। আর গায়ে আর একটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি, এদের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ দ্বারা ঢাকা থাকে, ছোট ছোট আঁশ টাইপের ঢাকা থাকে, ঠিক আছে। তবে এরা, আমরা জানি রেপটাইল বা সরীসৃপ বর্গের 3টি হৃৎপিণ্ড থাকে, মানে হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে, কিন্তু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম কে রয়েছে? আমরা ক্রোকোডাইল চিনি। ক্রোকোডাইলকে কটা রয়েছে প্রকোষ্ঠ? হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ, ঠিক আছে। এবার রয়েছে পাখি। পাখি কি? বা পক্ষীবর্গ বা অ্যাভিস, এদের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ?
4টি প্রকোষ্ঠ। এরা কি উড়তে পারে এবং এরা কি উষ্ণ রক্তের প্রাণী। আর একটা রয়েছে কি ম্যামালস বা ম্যামালিয়া, এরা কি স্তন্যপায়ী। এদের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ, এরা উষ্ণ রক্তের প্রাণী এবং গায়ে লোম থাকে। এই যে স্তন্যপায়ী, এই বর্গকে আমরা কি করেছিলাম, এই স্তন্যপায়ী এটাকে ক্লাস, এই ক্লাসটাকে আবার কতগুলো অর্ডারে ভাগ করতে পারি জানো? অর্ডারগুলো জানো? অর্ডারগুলো আগে দেখে। স্তন্যপায়ী প্রাণীর মোটামুটি 3 ধরনের হয়ে থাকে, ঠিক আছে? কি, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর ইউথেরিয়া। প্রোটোথেরিয়া কোনটা? এরা স্তন্যপায়ী প্রাণী কিন্তু এরা ডিম পাড়ে, ঠিক আছে? আমরা কি জানি স্তন্যপায়ী প্রাণীর যে বৈশিষ্ট্য ছিল, এখানে স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য কি, এরা বাচ্চার জন্ম দেয়, তাই তো? বাচ্চার জন্ম দেয়। এবং আমরা স্তন্যপায়ী প্রাণীকে, স্তন্য মানে দুধ, মায়ের দুগ্ধ আমরা পান করে বড় হয়, ঠিক আছে? নেক্সট কি, কিন্তু আমরা এর মধ্যে দেখছি এরা ডিম পাড়ে, স্তন্যপায়ী হওয়ার সত্ত্বেও এরা ডিম পাড়ে। এদেরকে কি বলা হয়? প্রোটাথেরিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2টো উদাহরণ রয়েছে যারা স্তন্যপায়ী হওয়ার সত্ত্বেও ডিম পাড়ে। এটা কি, প্লাটিপাস আর একিডনা। এটা ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিল, ডব্লিউবিসিএস পরীক্ষায় এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং অপশনে প্লাটিপাস ছিল না, একিডনা ছিল, ঠিক আছে? আর মেটাথেরিয়া কি, এরা অপরিণত বাচ্চার জন্ম দেয়, ঠিক আছে? অপরিণত বাচ্চার জন্ম দেয় এবং এদের পেটের নিচে একটা থলি থাকে, সেই থলিতে কি হয়, এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়। এদেরকে কি বলে? ক্যাঙ্গার, ঠিক আছে? আর ইউথেরিয়া, এরা হলো সুপরিণত বাচ্চার জন্ম দেয়, মানুষ, কুকুর, বাঘ, ঠিক আছে? এবার আমরা আর একটা জিনিস আমরা দেখব, আমরা এর আগে পড়ছি কিছু সত্যিকারের মাছ, ট্রু ফিশ আর ফলস ফিশ। এটা কিন্তু যেমন আমরা স্টার ফিশ পড়ছি, স্টার ফিশ কিন্তু স্পেসিসের মধ্যে নেই, কিন্তু পাইসিসের মধ্যে, পাইসিস ক্লাসের মধ্যে নেই। কিন্তু স্টার ফিশ কোন ফাইলামের মধ্যে ছিল? কোন ফাইলামের মধ্যে ছিল? একাইনোডার্মাটা পর্বের মধ্যে ছিল, ঠিক আছে? দেখো সত্যিকারের মাছ ডগ ফিশ, ঠিক আছে? এটা কিন্তু সত্যিকারের মাছ। সি হর্স, এটাও কিন্তু সি হর্স, সামুদ্রিক ঘোড়া, অ্যাকচুয়ালি এটা মাছ, মৎস্যবর্গের। গাম্বুসিয়া কি হয়? এটা কোন, এটা মনে হয় সম্ভবত ডব্লিউবিসিএস পরীক্ষাও এসেছিল, যে মশা খেকো মাছ, মশা তাড়ানোর জন্য কোন মাছ ব্যবহার করা হয়, এরকম টাইপের কিছু একটা। স্টোন ফিশ, এটা একটা বিষাক্ত মাছ কিন্তু এটা প্রকৃত মাছ। এই যে তাড়া মাছ, জেলি ফিশ, ঠিক আছে? ডেভিল ফিশ কাকে বলা হয়? অক্টোপাস। এটা কোন পর্বের? মোলাস্কা পর্বের। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিলভার ফিশটাও ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক প্রকার ইনসেক্ট। তাছাড়া ডলফিন বা হোয়েল, ব্লু হোয়েল, সব থেকে বড় স্তন্যপায়ী কোনটা? ব্লু হোয়েল, ঠিক আছে? এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্টের মধ্যে আমি বললাম এটা, যে তারামিস বা স্টার ফিশ, এরা কিন্তু প্রকৃত মাছ নয়, এটা কিন্তু একটা ফাইলাম। কোন ফাইলাম? একাইনোডার্মাটা ফাইলামের মধ্যে। জেলি ফিশ কি? স্ল্যান্ডেটা ফাইলামের মধ্যে। ডেভিল ফিশ, অক্টোপাস, এটা কি? মোলাস্কা পর্বের মধ্যে। সিলভার ফিশ কি? একটা ইনসেক্ট, অর্থোপডার মধ্যেও যে ইনসেক্টটা ছিল না, কীট বর্গ যেটা ছিল, তার মধ্যে রয়েছে সিলভার ফিশ, ঠিক আছে? আর ডলফিন বা তিমি কি? এরা স্তন্যপায়ী প্রাণী, এরা কিন্তু মাছ না, এরা ফুসফুস রয়েছে, এদের ফুসফুস দিয়ে নিঃশ্বাস নেয়। চলো এবার আমরা কি একবারে সমস্ত বৈশিষ্ট্যগুলো একবারে দেখব। তাহলে পরিফেরা কি? কোন স্তরের জীব ছিল? কোষীয় স্তরের। সিলিন্ডারটা কি ছিল? টিস্যু স্তরের। বাকি যেগুলো রয়েছে তার মধ্যে প্লাটিহেলমিনথেস কি ছিল? অঙ্গ স্তরের, মানে অর্গান স্তরের। বাকি যেগুলো রয়েছে সব কি? তন্ত্র বা সিস্টেম স্তরের, ঠিক আছে? পরিফেরা কি ছিল? অ্যাসিমেট্রিক্যাল ছিল, মানে কোনো প্রতিসাম্যতা ছিল না, মানে অপ্রতিসাম্য। সিলিন্ডারটা কি ছিল? বৃত্তীয় প্রতিসাম্য। আর একাইনোডার্মেটার কি ছিল? বৃত্তীয় প্রতিসাম্য। বাকি সবগুলো কি ছিল? বাইল্যাটারাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আচ্ছা, ভ্রূণের স্তর কি ছিল? পরিফেরার ছিল ডিপ্লোব্লাস্টিক আর সিলিন্ডারটা ছিল ডিপ্লোব্লাস্টিক, বাকি সব ছিল ট্রিপ্লোব্লাস্টিক। ভ্রূণের স্তর মনে আছে? তারপরে কি ছিল? সিলোমেট বলেছিলাম, সিলোমেটটা একটু আমি ভুল বলেছিলাম, এইটা আমি বলেছিলাম সিউডোসিলোমেট, এটা একটু তোমরা রেকটিফাই করে নিও, ঠিক আছে? প্রথম তিনটে কি রয়েছে? প্রথম তিনটে রয়েছে অ্যাসিলোমেট। 4 নম্বর যে নিমাটড রয়েছে, নিমাটডটা সিউডোসিলোমেট, বাকি সবগুলাই সিলোমেট। সিলোমেট মানে কি? গহ্বর। এই যে ভ্রূণের লেয়ারের মাঝখানে বা জার্মিনেশন লেয়ারের মাঝখানে যে একটা গহ্বর থাকে, তাকে কি বলে? সিউডোসিলোমেট।
আর নোটোকর্ড, নোটোকর্ড শুধুমাত্র কর্ডাটা রয়েছে, বাকি কারোর নেই। ঠিক আছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, চলো আমরা কতগুলো কোশ্চেন দেখে নিই। শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট এবং মৌলিক একক কোনটি বলো? ছোট এবং মৌলিক একক আমি প্রথমেই বলেছিলাম, কি ছিল? কি ছিল? আমি ফর্মুলাটা তো বলে দিচ্ছি, কে পি সি অফ জি এস। এটা সব থেকে বড়, বড়োর থেকে ছোট আসতে এসে কী ছিল? স্পেসিস ছিল। কোন পর্বের প্রাণীদের শরীরে ছদ্মশিলমেট দেখা যায় বলো? ছদ্মশিলমেট কাদের দেহে দেখা যায়? নিমাটোড। আরে বাবা, স্পেলিংটা ভুলে গেলাম, থাক, নিমাটোড বাংলায় লিখে দিলাম, নিমাটোড। তারা মাছ বা স্টার ফিশের প্রতিসাম্যতা কোন ধরনের? এটা কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? রেডিয়াল, রেডিয়াল বা বৃত্তীয়। এমন দুটি স্তন্যপায়ী প্রাণীর নাম বলো যারা ডিম পাড়ে। আমি আগেই বলেছিলাম এবং খুব ইম্পর্টেন্ট, প্লাটিপাস আর একিডনা, মনে থাকে যেন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। প্লাটিপাস আর একিডনা। ঠিক আছে, জেলিফিশ এবং প্রবাল কোন পর্বের অন্তর্গত বলো তো? জেলিফিশ, প্রবাল কোন পর্বের অন্তর্গত বলো? কেবলই বললাম। ইনসেক্টটাতে সাধারণত কটা পা থাকে? এটা কেবলই বলেছি, বলো। মৎস্যবর্গের কটা হৃৎপিণ্ড থাকে সেটা বলবো। অক্টোপাস কি সত্যিকারের মাছ? এটি কোন পর্বের বলো? তোমাদের কোশ্চেন। কেঁচোর রেচন পদার্থে কি থাকে যা সার হিসেবে ব্যবহার করা হয় বলো? কি থাকে? ভ্রূণ অবস্থায় তিনটি স্তর থাকা শুরু হয় কোন পর্ব থেকে? তিনটি স্তর থাকা শুরু হয় কোনটা? 3 নাম্বার কি ছিল? প্লাটিহেলমিনথেস। এটা কি ছিল? অ্যামোনিয়া। অক্টোপাস কি সত্যিকারের মাছ? না। এটি কোন পর্বের? মৎস্য। আচ্ছা, কোন পর্বের বলে গেলাম দুটো। অক্টোপাস কোন পর্বের? মোলাস্কা। মৎস্যবর্গের কটা হৃৎপিণ্ড থাকে? এখানে দেখলাম মৎস্যবর্গের কটা হৃৎপিণ্ড থাকে? দুটো হৃৎপিণ্ড থাকে, তারপরে কি তিনটে, তারপরে তিনটে, চারটে, চারটে, মনে আছে? ঠিক আছে। ইনসেক্টা কটা থাকে? ইনসেক্টাতে 3 জোড়া। ইনসেক্টার পরে কি ছিল? মাকড়সা জাতীয় ছিল, তাদের ক জোড়া থাকে? 4 জোড়া। জেলিফিশ আর প্রবাল কোন ধরনের? জেলিফিশ, প্রবাল, মনে করো জেলিফিশ, প্রবাল। সেই 2 নাম্বারে যেটা ছিল, 2 নাম্বারে কি ছিল? 2 নাম্বারে ছিল স্ল্যান্ডিটা। স্ল্যান্ডিটা পর্বের অন্তর্গত এর আগে জেলিফিশ আর প্রবাল। দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে সবগুলো, তোমরা দেখে নিও উত্তর। ঠিক আছে, এখানে শেষ করছি। চলো পরের ভিডিওতে আমরা হলো প্লান্ট কিংডমটা নিয়ে আমরা পড়বো।